সুপ্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে দুর্যোগ কথার নিয়মিত পর্ব। আমরা আজকে মূলত আলোচনা করব সাইক্লোন প্রিপেয়ার্ডনেস বা ঘূর্ণিঝড় প্রস্তুতি নিয়ে। আমরা শুরুতেই দুঃখ প্রকাশ করে নিচ্ছি, আমরা একটু টেকনিক্যাল সমস্যার কারণে একটু আমাদের প্রোগ্রামটি আয়োজন করতে একটু সময় লেগেছে। তারপর আমরা আমাদের সঙ্গে যুক্ত থাকার আমাদের সঙ্গে দুইজন যুক্ত থাকার কথা ছিল। আমাদের সঙ্গে বর্তমানে যুক্ত রয়েছেন ডক্টর রুকসানা হক রিমি, অ্যাসোসিয়েট প্রফেসর মাওলানা ভাসানী সায়েন্স এন্ড টেকনোলজি ইউনিভার্সিটি, এবং আমাদের সঙ্গে আজকে আরো যুক্ত হওয়ার কথা ছিল আহমদুল হক, ডিরেক্টর অ্যাডমিন সাইক্লোন প্রিপেয়ারনেস প্রোগ্রাম, কিন্তু টেকনিক্যাল কারণে উনি যুক্ত হতে পারছেন না, নেটওয়ার্ক দুর্বল উনি জানিয়েছেন ওনাদের ওখান থেকে। যাই হোক, আমরা যদি সুযোগ হয় আমরা ওনাকে যুক্ত করে নিব আবার, যদি নেটওয়ার্কে আমরা যুক্ত করার সুযোগটি থাকে। আমরা মূলত শুরু করতে চাই একটি প্রশ্ন দিয়ে। ঘূর্ণিঝড়ের প্রস্তুতি শুরুতেই যে বিষয়টা আমরা লক্ষ্য করি যে কোনো ধরনের দুর্যোগের ক্ষেত্রে যে দুর্যোগটা সম্পর্কে জানতে চাওয়া, যখন আমরা কোনো একটা দুর্যোগ সম্পর্কে নিজেরা জানতে পারি তখন ওই দুর্যোগের যে ঝুঁকি সেই বিষয়গুলো আমরা বুঝতে পারি এবং তার প্রেক্ষিতে আমরা আসলে দুর্যোগের প্রস্তুতি বা ব্যবস্থাপনার জায়গাটাতে হাত দিতে পারি সহজেই। শুরুতেই আমাদের আজকের অতিথি ডক্টর রুকসানা হক রিমি ম্যাডামের কাছে জানতে চাইবো যে ঘূর্ণিঝড় বাংলাদেশে কেন সংঘটিত হয় এবং কিভাবে আসলে সংঘটিত হয় ঘূর্ণিঝড়। ধন্যবাদ। আসলে আমরা ট্রপিক্যাল সাইক্লোন যে কথাটা বলি, এই সাইক্লোনটা আমাদের শুধু যে বে অফ বেঙ্গলেই যে হচ্ছে, বঙ্গোপসাগরেই হচ্ছে তা নয়, এটা পৃথিবীব্যাপী আটলান্টিক ওশনে হয়, তারপরে প্যাসিফিক ওশনে হয়। ডিপেন্ডিং অন কোথায় হচ্ছে তাকে আমরা ভিন্ন ভিন্ন নামে ডেকে থাকি। তো ট্রপিক্যাল সাইক্লোন গুলো যখন দেখা যাচ্ছে যে আটলান্টিকে বা প্যাসিফিকে হচ্ছে তখন আমরা বলি হারিকেন। আবার কোনো কোনো ক্ষেত্রে যখন ওয়েস্টার্ন প্যাসিফিকে যদি হয় আমরা তখন বলি টাইফুন। আর আমাদের বে অফ বেঙ্গলে যে ইন্ডিয়ান ওশেনের এখানে আমাদের দুইটা যদি উত্তর ভাগের অংশ ধরি তাহলে একটা হচ্ছে অ্যারাবিয়ান সি আর একটা হচ্ছে আমাদের বে অফ বেঙ্গল। এখানে যখন হয় তখন আমরা বলি সাইক্লোন। এখন এই সাইক্লোন গুলো কেন হয়? সাইক্লোন গুলো হয় হচ্ছে যখন আমাদের সমুদ্র পৃষ্ঠে একটা লো প্রেশার সিস্টেম কারণে সেখানে বিপুল পরিমাণে জলীয় বাষ্প এবং কি বলবো একটা ঘূর্ণনের ফলে সেখানে একটা হাই স্পিড উইন্ডের তৈরি হয়। সো যখন এই জিনিসটা ওখানে ঘুরতে 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 এই প্রেশার এবং এনার্জিটা রোটেট করতে 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 সমুদ্রপৃষ্ঠ থেকে এটা ধীরে ধীরে ল্যান্ডের দিকে আসতে থাকে, এবং যখন সে আসতে থাকে তখন ধীরে ধীরে সে আরো এনার্জি তার মধ্যে আস্তে আস্তে সে যোগ হইতে থাকে এই ঘূর্ণনের ফলে এবং এই লো প্রেশারের কারণে এবং এই উইন্ড টার্বুলেন্সের কারণে, এবং দেখা যায় একটা পর্যায়ে এসে যখন ল্যান্ডে আঘাত হানে অর্থাৎ উপকূলে যখন সাইক্লোনটা আছড়ে পড়ে তখন বিপুল পরিমাণে সে জলীয় বাষ্প যেটা নিয়ে আসে তার সেখান থেকে বৃষ্টি হয়, প্রচুর বৃষ্টি হয়, এবং আমাদের দেখা যায় যে টাইডাল সার্জ একটা আসে, অর্থাৎ সেখানে আমরা জলোচ্ছ্বাস দেখতে পাই, এবং এই জলোচ্ছ্বাস ফলে সেখানে দেখা যায় যে আমাদের ওখানে উপকূলীয় বন্যা হয় এবং ঝড়ের একটা সৃষ্টি হয়, এবং সেই ঝড়ের বাতাস যে স্পিড, উইন্ডি স্পিডটা দেখা যায় যে ডিপেন্ডিং অন কতটুকু এনার্জি সে গেইন করে আস্তে আস্তে ল্যান্ডে পৌঁছেছে তার উপরে ডিপেন্ড করে এই ল্যান্ডের আসার পরবর্তীতে তার যে সাস্টেন অর্থাৎ যে বাতাসের গতিবেগ থাকে সেই গতিবেগ সেটার উপর ডিপেন্ড করে বা তীব্রতার উপর ডিপেন্ড করে আমরা সাইক্লোনকে তখন আমরা বিভিন্ন ভাগে তখন ভাগ করতে পারি, যেটা কি দুর্বল সাইক্লোন নাকি শক্তিশালী সাইক্লোন বা কোন ক্যাটাগরির সাইক্লোন, এবং তার উপর ভিত্তি করে আমরা ওয়ার্নিং গুলোও দিয়ে থাকি। তো সেটা পরবর্তীতে আমি আবার বলবো ওয়ার্নিং এর বিষয়গুলো। তো যাই হোক, তো এই সাইক্লোন গুলো আমাদের দেশে আসলে এইভাবে দুইটা সিজনে আমাদের নর্মালি এই অঞ্চলে হয়ে থাকে। একটা হচ্ছে মনসুনের আগে মার্চ থেকে জুলাই এই সময় একটা সিজন, আরেকটা হচ্ছে মনসুনের পরে অর্থাৎ এই অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর। তো এটা হলো বাইপোলার একটা এর মধ্যে সিজনালিটি আমরা দেখি, বছরের দুইটা সময় এই আমাদের বে অফ বেঙ্গলে সাইক্লোন গুলো আঘাত হেনে থাকে। তবে দেখা গিয়েছে যে অতীতের সাইক্লোন গুলো যদি আমরা খেয়াল করে থাকি তাহলে দেখা যায় যে তীব্রতর যে সাইক্লোন গুলো সেগুলো পোস্ট মনসুনে অর্থাৎ সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ওই সময়ে হয়ে থাকে। তো যাই হোক, গতিপথের কথা বলছিলাম বা কারণের কথা বলছিলাম, এখানে কিছু জিওগ্রাফিক্যাল লোকেশনটাও একটা ফ্যাক্টর, এবং যেহেতু আমাদের এই বে অফ বেঙ্গলে আমি যদি খেয়াল করি উপকূলের যে কি বলবো
যে গঠনটা, হ্যাঁ, যদি আমি ইন্ডিয়া, তারপরে বাংলাদেশ, তারপর মায়ানমার, এই অংশটা যদি একটু এখন একটু কল্পনায় আনি, তাহলে মনে হবে যে এটা অনেকটা ত্রিভুজের মতো একটা শেপ কিন্তু সমুদ্রে। তো এই ত্রিভুজাকার শেপের কারণে দেখা যায় যে সমুদ্রে যখনই একটা ঝড় সৃষ্টি হয়, একটা লো প্রেশার সৃষ্টি হয়, সাইক্লোনের ফর্মেশন শুরু হয়, তখন সেটা যখন আস্তে 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 বাংলাদেশের দিকে বা ইন্ডিয়ার দিকে এই উপকূলের বে অফ বেঙ্গলে যখন আসে, তখন দ্রুত সে এই ত্রিভুজের যে কেন্দ্র বলা যায়, যেটা আমাদের সুন্দরবন এলাকা, ওই দিকে ধাবিত হওয়ার একটা টেন্ডেন্সি দেখা যায়। তো যাই হোক, আরো কিছু এখানে ইন্টারেস্টিং কিছু কারণ রয়েছে, সেটাও আমি বলবো। বাট এই একটা তথ্য হচ্ছে যে আমাদের এখানে যদিও অত্যন্ত তীব্র এবং শক্তিশালী সাইক্লোনগুলো হয়, যদি আমি প্যাসিফিক এবং আটলান্টিক এবং ইন্ডিয়ান ওশেন, যদি সবগুলা ওশেন ওয়ার্ল্ড ওয়াইজ যদি কম্পেয়ার করি, তাহলে আমাদের বে অফ বেঙ্গলে কিন্তু ফরমেশনের, সাইক্লোন ফরমেশনের যে প্রবাবিলিটি, সেটা অন্যান্য ব্যাসিনের থেকে অনেক কম। অর্থাৎ এখানে সাইক্লোনের ফরমেশন কম্পেয়ার টু আদার যে ব্যাসিন, প্যাসিফিক বা আটলান্টিক, সেখানে তুলনায় অনেক কম হয়। কিন্তু কম হলেও, অর্থাৎ সংখ্যায় কম হলেও বা ফ্রিকোয়েন্সিতে কম হলেও, তীব্রতাটা অনেক বেশি থাকে। তীব্রতাটা বেশি থাকে, এটার কারণ হচ্ছে এই আমাদের যে ইন্ডিয়ান ওশেন, সেই ওশেনের যে সারফেস টেম্পারেচার সেটা বেশি। সারফেস টেম্পারেচার বেশি হলে, পানি গরম থাকলে তখন দেখা যায় যে বেশি পরিমাণে জলীয় বাষ্প তখন সে নিয়ে আসতে পারে, বেশি শক্তি নিয়ে এসে আসতে পারে, এবং এই সব কারণেই দেখা যায় যে সাইক্লোনগুলো আমাদের দেশে অনেক বেশি তীব্র আকারে হওয়ার প্রবণতা থাকে। যদিও তাদের সংখ্যা তুলনামূলক পৃথিবীর অন্য অঞ্চলের থেকে কম, কিন্তু যদি আমি তাদের ডেভাস্টেটিং ইম্প্যাক্টের কথা ভাবি, যদি তাদের ইন্টেন্সিটির কথা ভাবি, তাহলে তা অনেক শক্তিশালী সাইক্লোন হবার এখানে রেকর্ড রয়েছে। ধন্যবাদ রিমি ম্যাডাম। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আমুদুল হক। আমরা মনে হয় পরবর্তী আলোচনার অংশে যেতে পারি। জি, আমাদের সঙ্গে আরো যুক্ত রয়েছেন আমুদুল হক, ডিরেক্টর অ্যাডমিন, সাইক্লোন প্রিপেয়ারনেস প্রোগ্রাম। স্যার, কি আপনাদেরকে শুনতে পাচ্ছেন? হ্যালো, আমি শুনতে পাচ্ছি। জি, ধন্যবাদ। জি, আমি শুনতে পাচ্ছি। আমরা খুবই খুশি যে আপনি যখন যাচ্ছিলেন আপনার কাজের জন্য, সেই কাজের মধ্যেই খুলনা যাচ্ছিলেন, আপনি আমাদেরকে জানিয়েছেন। তো আপনি এর মধ্যে পথিমধ্যে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, এটা আমরা আমাদের ভাগ্য বলেই মনে করছি। এবং আমরা যারা শুনছি, এটা আসলে দুর্যোগ ব্যবস্থাপনার একটা অংশ, যে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ঘটনা ঘটবে এবং সেই ঘটনার মধ্য থেকে নিজেদেরকে আসলে যুক্ত রাখতে হয়। তো আমি আপনার কাছে জানতে চাইবো আমপানের অভিজ্ঞতা সম্পর্কে, যে ঠিক যে সময় আমরা আসলে করোনা ভাইরাসকে মোকাবেলা করছিলাম, ঠিক সেই সময় আমপান আমাদেরকে আঘাত করলো। তো আমপানের অভিজ্ঞতা সম্পর্কে জানতে চাই। ধন্যবাদ জনাব জুয়েল। আমি একই সাথে ধন্যবাদ দিচ্ছি আমাদের সহ প্যানেলিস্ট ডক্টর রোকসানা রিমিকে। আমি পুরোটা শুনতে পাইনি, ওনার কিছু কথা আমি শুনতে পেলাম। খুবই মানে ঠিক, খুবই মানে বিশ্লেষণাত্মক কথাগুলো উনি বললেন, এবং ওনার যে কথাগুলো বললেন এগুলো আমরা প্রতিনিয়ত এক্সপিরিয়েন্স করছি, যে আমাদের এই যে ত্রিকোণাকার বেসিন বা ফানেল আকৃতি বলি আমরা, ফানেল আকৃতির কারণেই আমাদের এই উপকূলটা বেশি আক্রান্ত হচ্ছে। তবে একটা জিনিস আমরা পরিবর্তন দেখতে পাচ্ছি, উনি যেটা বললেন যে পোস্ট মনসুনের সাইক্লোন গুলোর ইন্টেন্সিটি বেশি থাকে, কিন্তু এই জলবায়ু পরিবর্তনের কারণে এখন দেখা যাচ্ছে যে প্রি মনসুনেও বেশ বড় বড় সাইক্লোন হচ্ছে, যেটা আমপানটাই একটা বড় প্রমাণ। প্রি মনসুনে এটা সুপার সাইক্লোন হয়ে গেল, সৌভাগ্যক্রমে এটার ল্যান্ডফলটা আমাদের দিকে না থাকায়, এবং এটা ঠিক আগ মুহূর্তে একটু দুর্বল হয়ে যাওয়ায় সেভাবে কিছু হয়নি। অবশ্যই প্রিপেয়ারনেসটা ছিল। আমপানির বিষয়ে স্পেসিফিক্যালি আমাদের যে ভিন্ন অভিজ্ঞতা হলো, দু রকম অভিজ্ঞতা। একটি অভিজ্ঞতা হলো এই আমাদের এই সঞ্চালক বললেন যে কোভিড-19 সিচুয়েশনের কারণে এটা একটা ডুয়েল রিস্ক নিয়ে আমাদের কাজ করতে হয়েছে। আসলে কমব্যাটিং কিছু অ্যাডভার্স সিচুয়েশন নিয়ে আমাদের কাজ করতে হয়েছে। আমাদের চ্যালেঞ্জ গুলো ছিল, আমরা কোভিডে বলছি ঘরে থাকুন, সাইক্লোনে আমরা বলছি আশ্রয় কেন্দ্রে আসুন। কোভিডে বলছি একা থাকুন বা বিচ্ছিন্ন থাকুন, কিন্তু সাইক্লোন শেল্টারে তো অবশ্যই সবাই মিলেমিশে থাকতে হবে। সুতরাং এটা ছিল। তারপরে আরো একটা চ্যালেঞ্জ ছিল যে আমাদের রেসপন্ডার যারা,
তারা নিজেরাও ভেক্টর হতে পারে, তাদের মাধ্যমেও কোভিড ছড়াতে পারে, বা তারা নিজেরা কোভিড আক্রান্ত হতে পারে। তারপরে আরো কিছু চ্যালেঞ্জ ছিল, যে আমাদের পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্টের যে প্রপার মানে ম্যানেজমেন্ট, সেটা তো একটা সমস্যা ছিল। সাইক্লোন শেল্টার গুলোকে ডিসইনফেক্ট করা, সেটা একটা সমস্যা ছিল। যাই হোক, এগুলো এই সমস্যা থাকা সত্ত্বেও আমরা এই চ্যালেঞ্জ কিন্তু খুব বেশি কঠিন ভাবে মোকাবেলা করতে হয় নাই, কারণ আমরা একটু প্রিপেয়ার্ড ছিলাম। এই যে ডুয়েল ক্রাইসিস হবে, এটা তো আমরা কোভিড হওয়ার পরে, কোভিড আমাদের দেশে মোটামুটি আউটব্রেক হলো ফেব্রুয়ারিতে। আমরা জানি যে আমাদের এপ্রিল মেতেই আমাদের সাইক্লোন সিজন আসছে। সুতরাং আমরা এই মার্চ মাসেই একটা কন্টিনজেন্সি প্ল্যান তৈরি করে ফেললাম, যে রিভাইজ প্রোটোকল গুলো কিভাবে হবে, যে এই ডুয়েল যে ক্রাইসিস, এটার মিনিমাইজ করা, আমাদের যে কন্ট্রাক্টিং যে টুলস গুলো, এই যে আগে যে কনফ্লিক্টিং টুলস এর কথা বললাম, সেগুলো সেগুলো কত কমানো যায়, একটা কাজ আমরা করেছি যেটা খুব কাজে লেগেছে। আমরা প্রি সিলেক্ট করেছিলাম আমাদের সাইক্লোন শেল্টার গুলো। আমরা আগে থেকেই চিন্তা করেছি যে আমাদের বেশি সাইক্লোন শেল্টার লাগবে, মানুষের যারা আশ্রিত মানুষ হবে তাদের ঘনত্ব কমানোর জন্য, যত দূর সম্ভব সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য। এর কারণে আমরা এই প্রি আইডেন্টিফিকেশন করে রেখেছিলাম যে যে ভবন, ভালো ভবন প্রতিষ্ঠানকে সাইক্লোন শেল্টার করা যায়। যার কারণে আমরা প্রায় 3 গুণ সাইক্লোন শেল্টারে এবার 24 লক্ষ লোককে আশ্রয় দিলাম। যার কারণে আমাদের সাইক্লোন শেল্টার প্রতি জনগণের ঘনত্ব হয়েছিল 117-র মতো, যেটা ইমিডিয়েট আগের বুলবুলের চেয়ে 1/3। এটা একদম আমাদের স্ট্যাটিস্টিক্যালি পরীক্ষিত। এটা খুব কাজে লেগেছে। তারপরে কাজে লেগেছে যে আমাদের স্বেচ্ছাসেবকরা এই কোভিড নিয়ে আগে থেকে, শুরু থেকে তারা মাঠে ছিল। কোভিড অ্যাওয়ারনেস, লকডাউন মেনটেন, মনিটরিং, তারপরে কোভিড যারা পটেনশিয়াল কোভিড বা সন্দিগ্ধ তাদের স্ক্রিনিং করা, এই তারপরে আপনার ডিসইনফেক্ট করা, এবং আমরা সীমিত হলেও তাদের পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্টও কিছু দিতে পেরেছিলাম। যাই কারণে আমরা এই দুর্যোগটা চ্যালেঞ্জ তো থাকেই, এরপরেও আমরা মোকাবেলা করলাম এবং আশা করি আমরা ভালোই করেছি। যদিও আমরা আত্মতৃপ্তির কোনো সুযোগ নেই, 10 জন লোক মারা গেছে, এটা একটি লোক মারা না যাওয়ার ছিল, সেটা আমরা পারিনি। তারপর চেষ্টা করেছি ক্ষয়ক্ষতি কমানোর জন্য। এইবার দ্বিতীয় ডাইমেনশন, যেটা আমি বলেছি 2টা ডাইমেনশন, দ্বিতীয় ডাইমেনশন হলো এই আমপানের আরেকটা ইউনিক সাইট ছিল, যেটা ল্যান্ডের উপর দিয়ে অনেক দূর ঝড়ের ইন্টেন্সিটি নিয়ে গিয়েছে, যেটা কিছুটা হলেও আমাদের যারা প্রিপেয়ারনেস আছেন, ম্যানেজমেন্ট সাইডে আছেন, বা পরবর্তী যে কাজগুলো, তারা কিছুটা হলেও নড়ে চড়ে বসেছেন এবং চিন্তা করার যথেষ্ট খোরাক দিয়েছে যে সাইক্লোন এখন সাধারণত সাইক্লোন ল্যান্ডফল হওয়ার পরেই খুব দ্রুত এটা লো ডাউন হয়ে যায়। এটা আমাদের এক্সপার্ট রিমি আরো ভালো বলতে পারবেন। কিন্তু এবার এটা অনেক দূর ল্যান্ডের উপর দিয়ে গিয়ে গেল, যশোরে বেশ ক্ষতি করলো, এবং ইভেন জামালপুরেও ঝড়ের বাতাস ভালোই টের পাওয়া গেছে। এই কারণে আমাদের এখন নতুন ভাবে চিন্তা করতে হচ্ছে যে আমাদের ট্রেকিংটা এখন ল্যান্ডফলের পরেও ভূমির অনেক উপরে টেনে নিয়ে যেতে হবে। ট্রেকিং এবং প্রিপেয়ারনেস আমদুল ভাই, নেটওয়ার্কে মনে একটু বেশি সমস্যা হচ্ছে। আপ কান্ট্রি আপ যে আমাদের ডিস্ট্রিক্ট গুলো আছে, সেখানে আমাদের প্রিপেয়ারনেসটা পেরিয়ে লম্বা করে নিয়ে যেতে হবে। এই হলো ওভারঅল আমার কথা। আসলে আমি খুবই চ্যালেঞ্জে আছি, নেটওয়ার্ক চ্যালেঞ্জ, এবং আমার মোবাইল ফোনে চার্জে
সুতরাং যে কোনো সময় আমি ডিসকানেক্টেড হয়ে যেতে পারি, হয়তো আর ফিরে জি আসতে পারবো না। আমি এর মধ্যে খুব দ্রুত আমার সাথে কোনো কথা থাকলে, প্রশ্ন থাকলে আমি উত্তর দেওয়ার জন্য প্রস্তুত আছি। ধন্যবাদ। জি জি দুলু ভাই, আমরা শেষের যে আসপেক্ট সেটা আমরা আসলে শুনতে পাইনি। জি এখন শুনতে পাচ্ছি, আপনার শেষের যে 2 নাম্বার আসপেক্টটা বলছেন এটা শুনতে পাইনি, যদি একটু বলেন সংক্ষেপে। দর্শক, আমরা দুঃখ প্রকাশ করছি যে আমরা নেটওয়ার্কের দুর্বলতার কারণে, এবং উনি আসলে রাস্তায় রয়েছেন এর সঙ্গত কারণে আমাদের সঙ্গে যুক্ত হতে ওনাকে অনেক কষ্ট করতে হয়েছে। আমরা ওনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যে কাজের মধ্য থেকেও এত কষ্ট করে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করেছেন এবং আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন। আর আচ্ছা, আমি তাহলে জি এখন ঠিক আছে, এখন আমি দ্বিতীয় পয়েন্টটা তাহলে একটু বলি এক মিনিটের মধ্যে। দ্বিতীয় ডাইমেনশনটা ছিল যে আমাদের সাধারণত সাইক্লোন গুলো ল্যান্ডফল হওয়ার পরে খুব দ্রুত এটা দুর্বল হয়ে যায়। এটা রিমি আরো ভালো বলতে পারবেন বা বলেছেন হয়তো। সাধারণত সুপার সাইক্লোন হয়ে যায়, তারপরে এটা ডিপ ডিপ্রেশন হয়ে যায়, তারপরে ল্যান্ড ডিপ্রেশন হয়ে শেষ হয়ে যায়, ডিসিপিটেড হয়ে যায়। এবার সাইক্লোনটি আমাদের ল্যান্ড এরিয়ায় অনেক দূর পর্যন্ত এগিয়ে গেল। জি জি, আমাকে কি শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। আমরা অনেক দূর পর্যন্ত এগিয়ে গেল, যশোর এলাকায় বেশ ক্ষতি করলো, যশোর এলাকায় বেশি ক্ষতি করলো, এবং আমাদের উত্তরের দিকেও বাতাস চলে গেল। সুতরাং আমাদের, যার কারণে এখন আমাদের যে রিথিঙ্ক করতে হচ্ছে যে সাইক্লোনের ট্র্যাকটা এখন আমাদের আরো ল্যান্ডফলের পরে অনেক উপর পর্যন্ত টেনে নিয়ে যেতে হবে, যেন আমরা প্রবেবল ল্যান্ড এরিয়াটা মানে উপরের দিকের এরিয়াগুলো আরো আইডেন্টিফাই করতে পারি এবং লোকালাইজ রিস্ক আর একটু শনাক্ত করতে পারি। আর একটা হলো উপরের দিকেও আমাদের এই সাইক্লোন প্রিপেয়ারনেস এর এরিয়াটা বাড়াতে হবে। আপাতত আমি এখানেই থামছি। আমি দ্রুত কিছু প্রশ্ন থাকলে উত্তর দিতে পারি, কারণ আমি যে কোনো সময় ডিসকানেক্টেড হয়ে যাব। নেটওয়ার্ক আপনি বলছেন যে কোনো সময় ডিসকানেক্টেড হতে পারেন। আমরা জানি যে সিপিপির একটি বড় ঐতিহ্য রয়েছে, দীর্ঘদিন ধরে সিপিপি কাজ করছে, এবং এই আদলে ফ্লাড প্রিপেয়ারনেস প্রোগ্রাম করারও অনেক সময় আমরা শুনেছি। তো সিপিপির ইতিহাস সম্পর্কে একটু জানতে চাইবো সংক্ষেপে, এবং ভলেন্টিয়াররা কিভাবে যুক্ত হচ্ছেন, এবং ভলেন্টিয়ারদেরকে জন্য আপনারা কি কি সুযোগ সুবিধা দিচ্ছেন, এবং যখন তারা সারাদানের জন্য যাচ্ছেন, তারা যখন প্রস্তুতি নিচ্ছেন, কোন কোন বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হয় ভলান্টিয়ারদের ক্ষেত্রে, একটু যদি বলেন। আচ্ছা, সিপিপির ইতিহাস এক কথায় বলতে গেলে 1970 যে ভয়ানক ঝড়, সেটাই সিপিপির আসলে। সিপিপি কেন ডিজাস্টার প্রিপেয়ারনেস এই অঞ্চলের, সেটাই ল্যান্ডমার্ক, সেটার উপরে ভিত্তি করেই এই সিপিপি প্রতিষ্ঠিত হলো, যেটা 70-এর পরে ক্লেস হেগস্ট্রম নামে একজন সুইডিশ নাগরিক, যিনি আইএফআরসির হয়ে বাংলাদেশে আসতেন, এসে এই অর্গানাইজেশনটা তৈরি করলেন। তারপরে যখন এই অর্গানাইজেশনটার সাস্টেনেবিলিটির প্রশ্ন আসলো বা লং সাস্টেনেবিলিটির কথা আসলো, তখন এটাকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গভর্নমেন্ট সরকারি প্রোগ্রাম হিসেবে গ্রহণ করলেন, এবং তারপরে সেই 73 সালে 1 জুলাই থেকে এটি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি এবং সরকারের যৌথ কর্মসূচি হিসেবে চলে আসছে। আমাদের ভলেন্টিয়াররা, আমাদের মূল শক্তি ভলেন্টিয়ার। সেই একদম ভেরি ফার্স্ট ডে অফ দি সিপিপি ভলেন্টিয়াররা কাজ করছে সেই 72 সাল থেকে। ভলেন্টিয়ারের এখন শক্তি আমাদের 56,000, খুব সহসাই এটা 1 লাখের দিকে চলে যাচ্ছে। আর আমাদের স্বেচ্ছাসেবকদের কাজই হলো আর্লি ওয়ার্নিং ডিসেমিনেশন 1 নম্বর, মানে সতর্কবার্তা মানুষের মধ্যে প্রচার করা, তারপরে মানুষকে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসতে উদ্বুদ্ধ করা, তারপরে আপনার উদ্ধার করা, যদি কেউ আটকে পড়ে বা কোথাও রিমোট এলাকায় থেকে যায় তাদের উদ্ধার করা, অনুসন্ধান করা। তারপরে আমরা প্রাথমিক চিকিৎসাও দেয় আমাদের স্বেচ্ছাসেবকরা, আর তারপরে দেয় যে মানবিক সহায়তা কার্যক্রমে তারা সহায়তা করে। এগুলো হলো ডিজাস্টারের সময়। আর সাধারণ সময়ে আমরা মানুষের মধ্যে সচেতনতা ছড়িয়ে দিই, ড্রিল করি, আপনার মহড়া, যেটা ডেমনস্ট্রেশন বা মহড়া করি, সিমিউলেশন করি, বিভিন্ন কালচারাল অনুষ্ঠানের মাধ্যমে মানুষকে অবহিত করি। আর আমাদের স্বেচ্ছাসেবকদের মূল শক্তি হলো আত্মিক, এটা একদম টোটালি স্পিরিচুয়াল। এটা কোনো ব্যাখ্যা দিয়ে এটা আপনি বলতে পারবেন না। সেই 72 সাল থেকে একটা ইনস্টিটিউশন শুধু স্বেচ্ছাসেবার উপর চলে আসছে,
আজ পর্যন্ত স্বেচ্ছাসেবক একজন কমে নাই। স্বেচ্ছাসেবক বরঞ্চ আমাদের 60 65 প্রায় 70 স্বেচ্ছাসেবক আছে, তারাও বিদায় নিতে চান না, যে তারা আমৃত্যু কাজ করতে চান। এটা মনে হয় আমরা অনেক সময় বলি এটা জাতির পিতার আদর্শ। আর ওই এক পুণ্যাত্মা আমি একটু আগে বললাম ক্লাস এগস্ট্রম, সে এক অসাধারণ মানুষ ছিলেন। এই দুইজনের সেই আত্মিক ব্যাপারটা আমাদের স্বেচ্ছাসেবকদের মধ্যে রয়ে গেছে। এই কারণেই আজ পর্যন্ত স্বেচ্ছাসেবকরা কখনোই কোনো কিছু চাওয়া পাওয়া ব্যতি রেখে কাজ করছে। জি, আর মানে আমরা যেটা তাদের স্বেচ্ছাসেবকদের নিরাপত্তার জন্য আপনারা কি ধরনের ব্যবস্থা গ্রহণ করেন? হ্যাঁ, আমরা তাদের পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট দেই, যেটা হেলমেট থেকে শুরু করে গামবুট পর্যন্ত। আর মাথায় হেলমেট আর বডিতে তাদের থাকে ভেস্ট থাকে, রেইনকোট থাকে, তারপরে লাইফ জ্যাকেট থাকে, আর তারপরে গামবুট দেই, আর টর্চ দেওয়া হয়, আর সাংকেতিক যন্ত্রপাতি যেটা গ্রুপে দেওয়া হয়, মেগাফোন, সাইরেন, ফার্স্ট এইড বক্স, তারপরে রেস্কিউ কিট, এগুলো। আপনাকে আমি দেখেছি যে বিভিন্ন উপকূলীয় জেলাগুলো আপনি ঘুরে বেড়ান, সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন, সিপিপির ভলান্টিয়ারদের সঙ্গে কথা বলেন। তো আপনার সেই বিষয়গুলোকে বিবেচনায় নিয়ে যদি আমরা একটু চিন্তা করি যে সিপিপিতে আগামীতে এমন কোনো বিষয় নতুন করে যুক্ত হবে কিনা, বা কোন জায়গাগুলোতে যুক্ত হতে পারে যেটা সিপিপি কে আরো বেশি স্ট্রঙ্গার করবে বা শক্তিশালী করবে। আমরা মনে হয় আবারও নেটওয়ার্কের অসুবিধায় পড়লাম। আমোদ ভাই শুনতে পাচ্ছেন? খুবই রিলেভেন্ট প্রশ্ন। আমি আসলে খুব দ্রুত বলছি, আমার নেটওয়ার্ক শেষে আসছে চার্জ। আমরা অলরেডি মাল্টি হেজার, আমি শুনতে পাচ্ছি। জি বলুন। আমরা যেটা এখন সুইচ করছি মাল্টি হেজার্ড রেসপন্সে ঢুকছি। আমাদের স্বেচ্ছাসেবকরা ইতিমধ্যে প্রস্তুত হয়ে গেছে ভূমিকম্পে সাড়া দেওয়ার জন্য। আমরা তাছাড়া অন্যান্য নগর দুর্যোগে সাড়া দেওয়ার জন্য আমাদের স্বেচ্ছাসেবককে আমাদের প্রশিক্ষণ সূচিটাও আধুনিকায়ন করে ফেলছি। তারপরে আমরা 5000 স্বেচ্ছাসেবকের একটা র্যাপিড রেসপন্স টিম তৈরি করে ফেলেছি, যারা বাংলাদেশের অন্য যে কোনো জায়গায়, বাংলাদেশের ভূখণ্ডে যে কোনো দুর্যোগে দ্রুত সাড়া প্রদান করতে পারবে, যে কোনো রকম প্রশ্নবিতি রেখে কোথায় থাকবে, কোথায় খাবে, কিভাবে যাবে, এই ধরনের প্রশ্ন ছাড়াই কাজ করতে প্রতিজ্ঞাবদ্ধ 5000 বিশেষ স্বেচ্ছাসেবককে আমরা প্রস্তুত করে ফেলছি। এরা তালিকাবদ্ধ হয়ে গেছে, এখন তাদের প্রশিক্ষণের সামনে প্রশিক্ষণ আসবে। আর আমরা নারীর ক্ষমতায়ন করেছি আমাদের স্বেচ্ছাসেবক কাঠামোতে, যেটা আমাদের স্বেচ্ছাসেবকের 1/3 ছিল নারী, এখন আমরা সমান সমান হয়ে গেছে। আমরা মানে আগের নারী স্বেচ্ছাসেবকের সংখ্যা দ্বিগুণ করে ফেলছি। এতে নারী স্বেচ্ছাসেবকের সংখ্যা বাড়ছে, এতে সাড়া প্রদানের ক্ষমতা বাড়ছে। আর আমরা একটা উইমেন ফ্রেন্ডলি আর্লি ওয়ার্নিং ডিসেমিনেশন সিস্টেম একটা অলরেডি প্রায় চূড়ান্ত পর্যায়ে আছে। এগুলো আছে। আর আমরা এই সিপিপির এরিয়া বাড়াচ্ছি। আমরা অলরেডি আরো 6টা জেলায় কাজ করা শুরু করেছি। আর আরেকটা কথা আপনি বলেছিলেন ফ্লাড প্রিপেয়ারনেস প্রোগ্রামের ব্যাপারে, এটা কিন্তু অলরেডি পাইলট শুরু হয়েছে। এটা কুড়িগ্রাম এবং সুনামগঞ্জ অথবা জামালপুরের 2টা ইউনিয়নে এই সিপিপির আদলে ফ্লাড প্রিপেয়ারনেস প্রোগ্রাম পরীক্ষামূলক শুরু করা হয়েছে। সেটা আরেকটি কর্মসূচি হবে এটার আদলে। এটা দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে হচ্ছে। ধন্যবাদ আমদুল ভাই, আমাদের সঙ্গে অনেক কষ্ট করে আসলে আপনাকে যুক্ত হতে হয়েছে, যেহেতু আপনি আসলে পথিমধ্যে রয়েছেন। আপনি আপনার কাজের জন্য যাচ্ছেন, মানুষের প্রয়োজনে যাচ্ছেন। তো এর মধ্যেই নেটওয়ার্কের নানা সমস্যার মধ্যেও আপনি রয়েছেন। আমরা একটু রুকসানা হক রিমি ম্যাডামের কাছে জানতে চাইবো, জলবায়ু পরিবর্তনের সাথে ঘূর্ণিঝড়ের কি সম্পর্ক রয়েছে, এখন এটার কি তীব্রতা বেড়েছে কিনা, বা একটু সবিনয়ে বলতে চাই, আমি একটু বিদায় নিয়ে নিতে চাই আসলে। জি জি জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে। আপনাকে ধন্যবাদ। আমার আপনাকে আসলে অনেক ধন্যবাদ, এত কষ্ট করে আমাদেরকে অনেক কিছু তথ্য দিলেন, এই এত মানে এত চ্যালেঞ্জের ভিতরে থেকেও আমাদের সঙ্গে দিলেন। জি, অন্য আরেকদিন এই জন্য আমরা কৃতজ্ঞ। আরেকদিন ভালো নেটওয়ার্ক নিয়ে আমরা কথা বলবো। জি, ইনশাআল্লাহ ভালো নেটওয়ার্ক নিয়ে আরেকদিন কথা হবে, এবং বিস্তারিত আমরা ব্যবস্থাপনার দিকগুলো নিশ্চয়ই জানতে পারবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। জি জি, ধন্যবাদ।
রিমি ম্যাডাম, একটু জানতে চাইবো যে আমরা যেটা প্রশ্ন করছিলাম যে ঘূর্ণিঝড়ের তীব্রতা বা সংখ্যা বৃদ্ধির সাথে জলবায়ু পরিবর্তনের সম্পর্ক আছে কিনা, এবং থাকলে আসলে কিভাবে আপনি ব্যাখ্যা করবেন? খুবই ইন্টারেস্টিং একটা কোশ্চেন। আসলে যখনই আমরা বলি যে জলবায়ু পরিবর্তনের সাথে কোনো সম্পর্ক আছে কিনা, তখন সম্পর্কটা আসলে আছে, কিন্তু যদি আপনি বলেন যে জলবায়ু পরিবর্তনের কারণে কোনো পরিবর্তন হচ্ছে কিনা, সেটা আমরা এখনো কি বলবো ফর 100% শিওর ক্লেম করতে পারি না। কিন্তু যেটা আমরা বলতে পারি, বর্তমান যে বৈজ্ঞানিক অগ্রগতি যেটা হয়েছে, যত রিসার্চাররা ওয়ার্ল্ড ওয়াইড রিসার্চ করে দেখছেন যে সাইক্লোন গুলো কি হচ্ছে, যেহেতু জলবায়ু পরিবর্তনের কারণে আমাদের সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাচ্ছে, যেহেতু বরফগুলো গলে যাওয়াতে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাচ্ছে, এবং দেখা যাচ্ছে যে জলবায়ু পরিবর্তনে যেটা হয় যে বৈশ্বিক যে উষ্ণায়ন প্রক্রিয়ায়, তো এই উষ্ণায়নের ফলে গ্রিনহাউস গ্যাসের কারণে যে অতিরিক্ত যে উষ্ণায়নটা হয়, এই উষ্ণায়নের বেশিরভাগই কিন্তু বলা যায় ট্র্যাপ হয়ে থাকে আমাদের ওশেন ওয়াটারে। সো ওভারঅল আমাদের সমুদ্রগুলো কিন্তু উত্তপ্ত হয়ে উঠছে, এবং এর কারণে দেখা যাচ্ছে যে সমুদ্র পৃষ্ঠের তাপমাত্রা বেড়ে যাচ্ছে। তাহলে আমরা দেখছি কিন্তু দুইটা বিষয়, একটা হচ্ছে যে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বেড়ে যাচ্ছে, যেটাকে সি লেভেল রাইজ আমরা বলি, যেটা ওই আমাদের বরফ গলার ফলে হচ্ছে, এবং আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের সমুদ্র পৃষ্ঠের তাপমাত্রা বেড়ে যাচ্ছে। তো যখন তাপমাত্রা বেড়ে যায়, সাইক্লোন গুলো ফরমেশনের সময় কিন্তু এনার্জিটা আসে হিট থেকেই। সো যদি তাপমাত্রা বেশি থাকে সমুদ্র পৃষ্ঠে, তখন সেটা দেখা যায় যে খুব দ্রুত কিন্তু শক্তিশালী হয়েছে সাইক্লোন গুলো। আমরা দেখছি যে ইদানিং যে সাইক্লোন গুলো হয়েছে, সেগুলো ক্যাটাগরি 1 থেকে ক্যাটাগরি 2, 3, 4, অর্থাৎ তাদের যে স্ট্রেংথ, সেই স্ট্রেংথটা খুব দ্রুত বেড়ে যাচ্ছে। তো এই বেড়ে যাওয়ার পিছনে ড্রাইভিং ফোর্সটা হচ্ছে এই এডিশনাল হিট যেটা ট্র্যাপ রয়েছে এই ওশনের ভিতরে। তো যার জন্যই কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের সাইক্লোন গুলো তীব্রতা বৃদ্ধি পাচ্ছে। এবং আরেকটা বিষয় আসে, সেটা হচ্ছে যে যখনই জলবায়ু পরিবর্তনের কথা আমরা বলবো, তখন দেখা যাচ্ছে উষ্ণায়নের কারণে আমাদের যে অ্যাটমসফিয়ার, সেখানে দেখা যাবে জলীয় বাষ্পের পরিমাণটা কিন্তু বেড়ে যায়। সো জলীয় বাষ্প পরিমাণ যখন বেশি থাকবে, আপনি চিন্তা করে দেখেন সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা বেশি আছে, এবং তার সেখানে অবস্থিত যে অ্যাটমসফিয়ার, সেখানেও জলীয় বায়ু পরিমাণটাও তুলনামূলক বেশি আছে। তাহলে কি হবে, যখনই একটা ঘূর্ণন প্রক্রিয়ায় ওখানে ঝড় সৃষ্টি হবে, এবং ধীরে ধীরে সেটা ঘুরতে 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 যখন একটা ল্যান্ড সার্ফেসের দিকে আসবে, ফর এক্সাম্পল আমরা বাংলাদেশ পার্সপেক্টিভ কথা বলছি, যখন বে অফ বেঙ্গল এটা হবে, তখন কিন্তু তুলনামূলকভাবে অতিরিক্ত বা তুলনামূলকভাবে অনেক বেশি বৃষ্টির সম্ভাবনা সে নিয়ে আসে। সো অনেক বেশি বৃষ্টি হবে এবং অতি অল্প সময়ে হবে। এখন বৃষ্টিপাত কিন্তু সবসময় অ্যাসোসিয়েটেড থাকে, কিন্তু যদি তীব্রতাটা বেশি থাকে, ইন্টেন্সিটিটা বেশি থাকে, সমস্যা হচ্ছে যে 500 মিলিমিটার বৃষ্টিপাত যদি আমার 3 দিনে হয়, আর 500 মিলিমিটার রেইনফল বা বৃষ্টিপাত যদি আমার 24 ঘন্টায় হয়, তাহলে কিন্তু তার যে প্রভাব, তার যে ইম্প্যাক্টটা হয়, সেটা ম্যানেজমেন্টের বাইরে চলে যায়। আরেকটা বিষয় আমি এখন যেটা শুনলাম, যে আমাদের খুবই রিসেন্ট যে ঝড় হয়েছে আমফান, তার ফলে দেখা যাচ্ছে যে ইনল্যান্ডে বাতাসটা অনেক বেশি, ঝড়ের যে বাতাস, সেটা আমরা অনুভব করেছি। এবং আমাদের নর্মাল যে হিস্টোরিক্যাল যে আমাদের ভালনারেবিলিটি বেল্ট আছে কোস্টালে, যেখানে আমাদের মোটামুটি একটা ধারণা আছে যে একটা সাইক্লোন হলে তার ফলে এই বায়ু প্রবাহ বা ঝড় যেটা, সেটা আমরা কতদূর পর্যন্ত অনুভব করব। কিন্তু এখন দেখা যাচ্ছে সেটা আরো ভিতরে চলে আসছে, যশোর বা তারও ভিতরে চলে আসছে। তো এটাও কিন্তু জলবায়ু পরিবর্তনের যে প্রভাব, তার সাথে আমরা ব্যাখ্যা করতে পারি। কারণ কি, কারণ যখন এই ঝড়গুলো অনেক বেশি শক্তি সঞ্চয় করে যখন ল্যান্ডে আছড়ে পড়ে, তখন কিন্তু সে বিপুল পরিমাণে শুধুমাত্র বৃষ্টি আনছে না, সে কিন্তু বিপুল শক্তিশালী বাতাসও আনছে। সো দ্যাটস ওয়াই বাতাসটা কি করছে, উপকূলে শুধু না থেকে আরো ভিতরে চলে আসছে, এবং ক্ষয়ক্ষতিটা আমরা আরো ভিতরে অঞ্চলে দেখতে পাচ্ছি। সো এই জন্যই আমাদের মানে আমাদের আরো সতর্ক হওয়া দরকার, এবং আমাদের যে ম্যানেজমেন্ট প্ল্যান রয়েছে, বা আমাদের যে ডিজাস্টার ম্যানেজমেন্ট যে পলিসিগুলো রয়েছে, বা আমাদের যে
ভালনারেবিলিটি ম্যাপ যেটা রয়েছে, যেখানে আমরা স্থানিক বিন্যাসটা দেখি যে ওকে বাংলাদেশের উপকূলে কত কিলোমিটার পর্যন্ত সাইক্লোনের প্রভাব হতে পারে। সো এখানে আমি আমার শেল্টার গুলো তৈরি করি, এখানে আমি আমার ওয়ার্নিং গুলো দিয়ে থাকি। তো এই বিষয়গুলো আমাকে মনে হয় যে জলবায়ু পরিবর্তনের সাথে সাথে যেহেতু সম্ভাবনা বেড়ে যাবে যে আমাদের সাইক্লোন গুলো আরো বেশি তীব্র হবে, আরো বেশি শক্তিশালী বাতাস তার সাথে আসবে, অর্থাৎ ঝড় আসবে, এবং আরো বিপুল পরিমাণে বৃষ্টিপাত সাথে নিয়ে এসে আসবে, অর্থাৎ আমাদের রিস্ক আরো অনেক বেড়ে যাচ্ছে। সো এই রিস্কটাকে কনসিডার করা দরকার, এবং কনসিডার করে আমাদের প্রস্তুতি যেটা রয়েছে, প্রস্তুতির লেভেলটা আসলেই বাড়ানো দরকার। এবং আমি মনে করি যে এই জন্য আমাদের যেটা দেখা উচিত যে এই বর্তমানে যে ঝড়গুলো হচ্ছে, যে সাইক্লোন গুলো হচ্ছে, সেগুলার যে এক্সপেরিয়েন্স গুলো যেটা আমরা অলরেডি দেখছি যে কি পরিমাণ ভিতরে অলরেডি ইম্প্যাক্ট আসছে, সেখানেই কিন্তু থেমে থাকবে না, আরো ভিতরে আসার সম্ভাবনা রয়েছে। সেটাকে মাথায় রেখে আমরা যেন আমাদের ম্যানেজমেন্টটা, আমাদের পলিসিটা, আমাদের প্রিপারেডনেসটা, যে আমরা কিভাবে একটা সাইক্লোন হলে নিজেদেরকে নিরাপদ রাখতে চাই, সেটা আমাদের আবারও রিভাইজ করা প্রয়োজন এবং আমাদের এই জিনিসটা আপডেট করা প্রয়োজন। কারণ যেই সম্ভাবনাগুলা, যেই তীব্রতাগুলো আমরা অলরেডি এক্সপেরিয়েন্স করছি, এটা কিন্তু জাস্ট শুরু, এটা একটা বিগিনিং পয়েন্ট। এইখান থেকে আমরা আরো বেশি তীব্রতর এবং আরো বেশি ক্ষতিকর সাইক্লোনের সম্মুখীন হতে পারি ভবিষ্যতে। তো এই জিনিসটাই আমাদের মাথায় রাখা উচিত, এবং এই অতিরিক্ত বৃষ্টিপাত বা অতিরিক্ত ঝড়ের যে বাতাসগুলো আসছে সাইক্লোনের ফলে, এদের সাথেই জলবায়ু পরিবর্তনের সম্পর্ক কিন্তু খুবই, কি বলবো, কনফিডেন্সের সাথে সায়েন্টিস্টরা অলরেডি এস্টাবলিশ করেছে যে হ্যাঁ, এইখানে সম্পর্কগুলো রয়েছে। যদিও সরাসরি আমরা বলতে পারি না যে জলবায়ু পরিবর্তনের কারণে সাইক্লোন বেশি হচ্ছে বা সাইক্লোন বেশি তীব্র হচ্ছে, কিন্তু এইটা আমরা বলতে পারি যে জলবায়ু পরিবর্তনের কারণে সাইক্লোনগুলোর সাথে যে ঝড়, যে বাতাসটা আসবে, সেটা আরো বেশি স্পিড বেড়ে যাবে, সেটা আরো বেশি ইনল্যান্ড প্রপাগেশনটা বেড়ে যাবে, এবং সেটার ফলে যে বৃষ্টিপাত, সেই বৃষ্টিপাতটা আরো তীব্রতর হবে, অল্প সময়ে হবে। তো এই বিষয়গুলো বলা যায়। সো সেখান থেকে আমাদের প্রস্তুতিগুলো কিছুটা পরিবর্তন আনা দরকার। রোকসানা ম্যাডাম, আপনার কাছে একটু জানতে চাইবো যে আমরা জানি যে বাংলাদেশ মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট বা বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে সাইক্লোনের যে ওয়ার্নিং মেসেজ, সতর্ক বার্তা, সেগুলো জনগণের কাছে পৌঁছে দেওয়া হয়। কিন্তু আমরা আবার কখনো কখনো দেখেছি, বিশেষ করে গত আমপানের সময় অথবা অন্যান্য ঘূর্ণিঝড়ের ক্ষেত্রে কখনো কখনো দেখেছি যে তাদের ওয়েবসাইট পর্যন্ত ঠিক মতো কাজ করে না। তো সেই সকল বিষয়গুলোকে বিবেচনায় নিয়ে সতর্ক বার্তার প্রয়োজনীয়তা এবং আমরা কতটুকু আসলে জনগণের কাছে পৌঁছাতে পারি বলে আপনি মনে করেন? আমি মনে করি বাংলাদেশ অভাবনীয় কাজ করছে, এই বিশেষ করে যদি সাইক্লোনের হ্যাজার্ড ম্যানেজমেন্টের কথা বলা হয়। কারণ মানে অতীতের সাইক্লোনের কারণে আমাদের এই বাংলাদেশেই কিন্তু কি বলবো, মিলিয়নস অফ পিপল অ্যাফেক্টেড হয়েছে, কিন্তু এখন সেটা অনেকখানি কমে এসেছে এবং আমরা এই অনেক অনেক ভালোভাবে প্রস্তুত এই দুর্যোগ মোকাবেলার জন্য। কিন্তু তারপরও কিছু কাজ আমি মনে করি যে করা আরো ভালোভাবে সম্ভব। এবং এক্ষেত্রে আপনি যেটা বললেন যে ওয়েবসাইটে অনেক সময় কাজ করে না, কিন্তু ওয়েবসাইটে কাজ যদি নাও করে থাকে, আমরা একটা খুব ইজি একটা অ্যাক্সেসিবল একটা প্ল্যাটফর্ম আমরা ইউজ করতে পারি, যেটা আমাদের জনগণ খুবই, কি বলবো, জনপ্রিয়তার সাথে ব্যবহার করে, সেটা হচ্ছে যে ফেসবুক। এবং আমরা কিন্তু দেখেছি যে বিভিন্ন দেশে বিভিন্ন দুর্যোগের সময়, সেটা প্রাকৃতিক দুর্যোগ হতে পারে কিংবা মনুষ্য সৃষ্ট কোনো দুর্যোগ হতে পারে, দেখা যায় যে ফেসবুকের মাধ্যমে কিন্তু তখন সেখানে ইনফরমেশনটা ডিসেমিনেশন খুব ইজিলি ভাবে করা যাচ্ছে। এবং শুধু ফেসবুক না, টুইটারও হতে পারে। অর্থাৎ এই যে সামাজিক যে মাধ্যমগুলো রয়েছে, এটাও আমরা কিন্তু একটা ব্যবহার করতে পারি এই তথ্যটা ছড়িয়ে দেওয়ার জন্য। এবং সাইক্লোনের যে অবজারভেশন যে সিস্টেমগুলো রয়েছে বা ওয়ার্নিং সিস্টেম যেগুলো রয়েছে, সেগুলো এখন অনেক বেশি ডেভেলপ। সো একটা ডিপ্রেশন যখন তৈরি হয় সমুদ্রে, তখন থেকেই কিন্তু আমরা ওটা অবজারভেশনের আন্ডারে চলে আসে যে হ্যাঁ, সমুদ্রে এত কিলোমিটার দূরে অমুক জায়গায় একটা ডিপ্রেশন তৈরি হয়েছে, এত কিলোমিটার বেগে সেটা ধেয়ে আসছে, কোন দিকে আসছে, ইন্ডিয়ার দিকে যাচ্ছে, সুন্দরবনের দিকে যাচ্ছে, নাকি কক্সবাজারের দিকে যাচ্ছে, অবজারভেশনে কিন্তু থাকে। তো এই যে অবজারভেশনে আমরা মোটামুটি 3 দিন 7 দিন 10 দিন আগে থেকে যে অ্যাডভান্সমেন্ট গুলো যে পাচ্ছি, এই তথ্যগুলো সাধারণ জনগণের কাছেও কিন্তু পৌঁছালে
আরো ভালো হয়। ভালো হয় কেন? তাহলে তারা কিছুটা সময় পায় প্রস্তুতি নেবার জন্য। এবং এই জন্য আমাদের যে জাতীয় টেলিভিশন মাধ্যম রয়েছে বা প্রাইভেট যে টেলিভিশন চ্যানেলগুলো রয়েছে, রেডিও রয়েছে, মোবাইলে মেসেজিং এর অপশন রয়েছে। তো ডিসেমিনেশনের এখানে আমি মনে করি টেকনোলজি আমাদের প্রচুর সুযোগ তৈরি করে দিয়েছে। যেটা দরকার আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে এই যে ওয়ার্নিং গুলো দেওয়া হয়, ওয়ার্নিং গুলো বুঝতে পারা। কারণ এই ওয়ার্নিং এর উপরে ডিপেন্ড করবে আমি রেসপন্ড কিভাবে করছি। যদি আমি ওয়ার্নিংটা না বুঝি ঠিক মতো, তাহলে কিন্তু আমার রেসপন্সটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট হবে না, এবং সেক্ষেত্রে দেখা যাবে যে আমার উদ্দেশ্য হচ্ছে মানুষকে সাবধান করা, সচেতন করা, যাতে তারা ক্ষতির সম্মুখীন কম হয় বা ক্ষতিটাকে এড়িয়ে যেতে পারে। হ্যাঁ, তো এই জন্য শুধুমাত্র সাইক্লোন সিজনে নয়, আমি মনে করি যে ওভার দ্য ইয়ার একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম যদি করা যায় বিভিন্ন ভাবে, যেখানে এই সাইক্লোনের সিগন্যালের ক্লাসিফিকেশন মানুষ যেন জানে, যেন বুঝে, এবং কোন সিগন্যালের ক্ষেত্রে কি ধরনের অ্যাকশন নিয়ে যেতে হবে। যেমন সুনামির ক্ষেত্রে কিন্তু কিছু খুব সহজ কিছু ইয়ে থাকে, যে সুনামিটা বলা হয় তিনটা, বলা হয় যে যদি তুমি দেখো যে সমুদ্রের পানি পিছন দিকে সরে যাচ্ছে, কোনো কিছু চিন্তা করবা না, দৌড় দিবা। যদি তুমি দেখো যে একটা অদ্ভুত একটা শব্দ শোনা যাচ্ছে সমুদ্রে, তাহলে উপকূল থেকে তুমি যত দ্রুত সম্ভব দূরে সরে যাবা। খুব সহজ ভাবে কিছু চিহ্ন বলে দেওয়া হয়। তো আমাদের যেহেতু একদম স্ট্রাকচারালি ওয়ার্নিং সিস্টেম ডেভেলপ আছে, এবং আমাদের দেশে আরেকটা কনফিউশন হয় আমাদের কোস্টাল বেল্টে, যেহেতু আমাদের ওখানে নদীগুলোর একটা কমপ্লেক্স সিস্টেমও রয়েছে। তো আমরা দুই ধরনের কিন্তু ওয়ার্নিং দিয়ে থাকি। একটা দিয়ে থাকি পোর্টের জন্য, উপকূলীয় যে পোর্ট রয়েছে সেটার জন্য, এবং আরেকটা দিয়ে থাকি আমরা যে নদী যেটা রয়েছে, হ্যাঁ, নদীতে যে পোর্ট রয়েছে, ইনল্যান্ড রিভার পোর্ট। তো এই দুই ধরনের সিস্টেমের জন্য দুই ধরনের যে ওয়ার্নিং সিস্টেম, সেই ওয়ার্নিং সিস্টেমটার এক্সপ্লেনেশনটা থাকা দরকার। এবং আমার মনে হয় যখনই ওয়ার্নিং গুলো দেওয়া হবে, তখনই যদি সাথে সাথে ব্যাখ্যাটা দেওয়া হয় এবং পরামর্শ দেওয়া হয়। যেমন যখন বলা হবে যে যখন জাস্ট একটা ডিপ্রেশন তৈরি হয় সমুদ্রে, যেটা এখনো দূরবর্তী অঞ্চলে আছে, তখন কিন্তু দেওয়া হয় হচ্ছে 1 নম্বর সিগন্যাল, হ্যাঁ, ডিস্টেন্ট কশনারি সিগন্যাল নাম্বার 1, যেটা শুধুমাত্র ইন্ডিকেট করে যে একটা স্টর্ম, একটা সাইক্লোন হয়তো বা ফর্ম করতে পারে, এখন ডিপ্রেশন আছে। তো এই ক্ষেত্রে আমার কি করতে হবে? আমাকে যদি আমি 1 নম্বর সিগন্যালটা আমি যদি জানি, তাহলে আমি কি করব? আমি জাস্ট খেয়াল রাখবো যে ওকে, একটা ডিপ্রেশন হয়েছে, আদৌ এটা ঝড় ফর্ম করে কিনা, বা করলে সেটা শক্তিশালী ঝড় হয় কিনা, জাস্ট একটু নজর রাখা। এর বেশি আমার কিছু করার দরকার নাই অ্যাজ এ রেসপন্স। কিন্তু যদি একটা সিগন্যাল আসে যেটা বলা হয় গ্রেট ডেঞ্জার সিগন্যাল নাম্বার 4 যদি দেওয়া হয়, বা 8 যদি দেওয়া হয়, তখন কিন্তু আমাকে অ্যাকশনে যেতে হবে। অর্থাৎ এখন একটা ঝড় সৃষ্টি হয়েছে, সাইক্লোনের প্রবণতা নয়, বরং এটা তৈরি হয়েছে এবং এটা হয়তো বা ইম্প্যাক্ট করতে পারে। সো আমাকে এখন কি করতে হবে? নিরাপদে যাওয়ার একটা অ্যাকশনে যেতে হবে। তো এই যে বিষয়গুলো, পার্থক্যগুলো, 1 নম্বরে হলে কি করব, 9 নম্বরে হলে কি করব, 10-এ হলে কি করব, এবং প্রত্যেকটা সিগন্যালের ক্ষেত্রে আমার রেসপন্সটা কি হবে। কারণ যদি আমি সিগন্যাল, 1 হচ্ছে পৌঁছানো, 2 হচ্ছে সিগন্যাল বোঝা, 3 হচ্ছে সেই সিগন্যাল অনুযায়ী আমার অ্যাকশনে যাওয়া। অর্থাৎ যদি বলা হয় যে এখন 9 নম্বর সিগন্যাল পোর্টে, এবং এই জন্য একটা সিভিয়ার সাইক্লোনিক ওখানে আঘাত হানতে পারে, যেটা হয়তো গতিবেগ 100 কিলোমিটার পার আওয়ারের বেশি হতে পারে, তাহলে আমার বুঝতে হবে যে ওকে, এটা একটা সিরিয়াস ম্যাটার, সো আই হ্যাভ টু গেট অ্যাওয়ে। এখান থেকে যতটা দূরে সম্ভব শেল্টারে যেতে হবে, এবং আমার যা কিছু রয়েছে সেগুলোকে নিরাপদ করার জন্য যা কিছু করা সম্ভব, প্রয়োজনীয় পদক্ষেপ যা হতে পারে সেটা নিতে হবে। তো মানে এই যদি অ্যাকশনটা এইভাবে পুরোপুরিটা আসে যে আমাদের ওয়ার্নিং দেওয়া হলো এবং জনগণ ওয়ার্নিংটা বুঝলো এবং জনগণ ওয়ার্নিং বুঝে সেই অনুযায়ী পদক্ষেপ নিল, তবেই কিন্তু আমরা 100% সাকসেসফুল রেজাল্ট পাবো, এবং তবেই আমরা দেখা যায় জীবন এবং জীবিকা এবং আমাদের যে সম্পদ সেটা সাইক্লোনের হাত থেকে রক্ষা করতে পারবো। কারণ আমাদের মনে রাখতে হবে, এই যে সাইক্লোন গুলো যে সৃষ্টি হয় এবং এগুলো যে আঘাত হানে আমাদের উপকূলে, এগুলোকে থামানো সম্ভব না, বা এগুলোর মধ্যে যে ইন্টেন্সিটি, ফ্রিকোয়েন্সি যে পরিবর্তনটা আসছে, সম্ভাব্য যে তীব্রতা এবং এটার যে ব্যাপ্তি যেটা পরিবর্তন আসছে, সেটাকে আমি কিন্তু কন্ট্রোল করতে পারবো না। আমি কি কন্ট্রোল করতে পারবো? আমার এটাকে এড়িয়ে যাওয়ার সম্ভাবনা বা ক্ষতি কমিয়ে আনার যে সম্ভাবনা, সেটা আমি করতে পারবো। সো এই ক্ষেত্রে, এবং এখানেই এই ওয়ার্নিং সিস্টেমটা হচ্ছে প্রথম পদক্ষেপ। সো এই ওয়ার্নিং সিস্টেমটা
প্রথম পদক্ষেপ হিসেবে আসবে। দ্বিতীয় পদক্ষেপ হবে ওয়ার্নিং সিস্টেমের এই ধাপগুলো বুঝে সেই অনুযায়ী আমাদের কাজ করা, যাতে আমরা নজরে আমরা একটা পর্যায়ে আমরা নজরে থাকবো, এই মেট্রোলজিক্যাল যে ইনফরমেশন গুলো আসবে সেটা আমরা একটু নজরে রাখবো, শুনবো, খবর শুনবো, বা আমরা দেখবো যে আচ্ছা ঠিক আছে ঝড় এখন কোন দিকে যাচ্ছে। যেমন ঢাকাতে যদিও এটা ইম্প্যাক্ট খুব বেশি আসে না, কিন্তু তারপরও আমরা যদি নজরে রাখি এবং সে যদি শেয়ার করি আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আছে, এভাবেও কিন্তু তথ্যটা ছড়িয়ে যায়। হ্যাঁ, যদি আমরা অর্থাৎ আমরা সবাই কি করবো, আমরা খেয়াল করব, নজর রাখবো এবং তথ্য ছড়িয়ে দিব, এবং বিশেষ করে যারা উপকূলে সরাসরি ইম্প্যাক্টেড হতে পারে তাদেরকে আমরা উৎসাহিত করব যেন ওয়ার্নিং এর তীব্রতা অনুযায়ী বা ওয়ার্নিং এর ক্লাস অনুযায়ী তারা যেন এটাকে রেসপন্ড করে, তারা যেন এটাকে অবিশ্বাস না করে। কারণ ক্ষতি যদি হয়ে যায় সেটা কিন্তু হয়ে যায়। অনেক সময় দেখা যায় যে আমরা জনগণরা বলে যে ওকে 10 নম্বর বা 9 নম্বর বা 7 নম্বর বিপদ সংকেত ছিল, আমি এত কষ্ট করে চলে গেলাম, তারপর তো কিছু হলো না, হ্যাঁ এটা আমি কেন করলাম। কিন্তু এখানে আমাদের বোঝানো দরকার, বিভিন্ন সময় হয়তো প্রেডিকশনটা দেওয়া হয় যে ঘটনা ওই সময় ঘটতে পারে, বা 8 নম্বর 7 নম্বরের জন্য এরকম ঘটনা ঘটতে পারে, কিন্তু আবার নাও ঘটতে পারে, হয়তো এটার তীব্রতা কমে যেতে পারে। এই যে কখনো কখনো এটা তীব্রতা কমে যাওয়া মানুষের মধ্যে কখনো কি এটার জন্য কি এক ধরনের অবিশ্বাস তৈরি হয় কিনা? সরি, কথা কেটে কেটে এসেছে, আমি মিস করেছি কিছু কথা। জি, আমরা বলছি যে ধরেন এই যে বিভিন্ন সময়ে আমি হয়তো 8 নাম্বার মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হলো, কিন্তু দেখা গেল সেটার তীব্রতা ওরকম ছিল না, অথবা ওই এলাকার এটার প্রভাব কম হয়ে অন্য এলাকায় বেশি হয়েছে। এটা তো যে কোনো সময় পরিবর্তন হতে পারে, তার যে ইম্প্যাক্টেড এরিয়া জোন যেটা, সেটা পরিবর্তন হতে পারে। সেটা এই যে এটার কারণে জনগণের মধ্যে কোনো ধরনের অবিশ্বাস তৈরি হয় কিনা? অনেক সময় হয়, তবে আমার মনে হয় এখানে আমরা যেটা করতে পারি, যদি আমরা আগে থেকেই এক ধরনের অ্যাওয়ারনেস বিল্ডিং করতে পারি, যে আমরা যে সিগন্যালের দেওয়ার চেষ্টা করি বা আমরা যে পর্যবেক্ষণের চেষ্টা করি সেটা কিন্তু এক ধরনের প্রেডিকশন, এবং এই ঝড়গুলো কোনো সূত্র মেনে চলে না। সো এদের গতিপথ পরিবর্তন হতেই পারে, এটা একটা প্রাকৃতিক দুর্যোগ এবং এখানে আমাদের কোনো কন্ট্রোল নেই। সো এই জন্য এই মানে প্রতি ঘন্টার সাথে সাথে তার শক্তির পরিবর্তন হতে পারে, দিকের পরিবর্তন হতে পারে, তীব্রতার পরিবর্তন হতে পারে, কোন এলাকায় আঘাত হানবে সেটারও পরিবর্তন হতে পারে। আমাদের কাজ হবে, যদি আমি তার সম্ভাব্য ক্ষতিকর এলাকায় আমার অবস্থান থাকে এবং আমি যদি আমাকে সেখান থেকে সেফ রাখি, তাহলে কি হবে, আমার চান্সটা তাহলে আমি অ্যাভয়েড করলাম। যদি ওখানে সেই ঝড় নাও আসে তাতে কিন্তু কোনো ক্ষতি নেই, কিন্তু যদি আমি ওয়ার্নিং শুনে যদি সেটাকে আমি পাত্তা না দেই, যদি আমি সেটাকে অবিশ্বাস করি, যদি আমি মনে করি কিছু হবে না, আমি থেকে যাই, ওরা ওরকম বলেই থাকে, এবং যদি ঝড় আসে তখন কিন্তু হাতে সেই সময়টা থাকবে না যে আমি আমার পরিবার পরিজন, আমার সম্পদ, আমার যা কিছু আছে সেগুলোকে নিরাপদ একটা আশ্রয়ে সরিয়ে নিব, কারণ তখন খুব দ্রুত ঘটনাটা ঘটে। এই জন্যই আমরা যেটা করি, যেহেতু আমি এখানে কি বলবো, ক্ষতি কমানোর একটাই উপায়, সেটা হচ্ছে এটাকে অ্যাভয়েড করা। সো অ্যাভয়েড করার জন্য আমার এই সাবধানতাগুলো নেওয়া হয়, এবং এই জি, আমার এক্সপোজারটাকে যদি আমি কমাতে পারি তবেই আমার ইম্প্যাক্টটা আমি কমাতে পারবো। সো এক্সপোজার কমানোই হচ্ছে এখানে মেইন টার্গেট। এই জন্য আমাদের অবিশ্বাস নয়, বরং আমাদের নির্ভরতা বাড়াতে হবে। জি জি, রিমি ম্যাডাম, একটা প্রশ্ন যাওয়ার আগে আমি সামান্য একটু ব্যাখ্যা দিচ্ছি। মূলত ব্যাখ্যাটা ছোট করে একেবারে বাংলাদেশ মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট 8 এবং 9 এবং 10 এবং 5, 6 এবং 7 এই তিনটা, এই যে 5, 6, 7 এবং 8, 9, 10 এইগুলো কিন্তু খুব কাছাকাছি। আপনি যদি 8, 9, 10 এটা সিমিলারিটিজ আছে, আমি যদি একটু ব্যাখ্যা করি। বলা হয়েছে 8 নম্বরের ক্ষেত্রে 8 নং মহাবিপদ সঙ্গে বলা হয়েছে বন্দর প্রচন্ড বা সর্বোচ্চ তীব্রতার ঝঞ্ঝা বিক্ষুব্ধ ঘূর্ণিঝড়ের কবলে পড়তে পারে। ঝড়ে বাতাসে সর্বোচ্চ একটানা গতিবেগ ঘন্টায় 89 কিলোমিটার বা তার ঊর্ধ্বে হতে পারে। প্রচন্ড ঝড়টি বন্দরকে বাম দিকে রেখে উপকূল অতিক্রম করবে। অর্থাৎ 8 এর ক্ষেত্রে আমরা বলছি প্রচন্ড ঝড়টি বন্দরকে বাম দিকে রেখে অতিক্রম করবে। 9 এর ক্ষেত্রে আমরা কিন্তু একই কথা বলছি যে একটানা গতিবেগ ঘন্টায় 89 কিলোমিটার বা তার ঊর্ধ্বে হতে পারে, এবং এই ক্ষেত্রে আমরা বলছি প্রচন্ড ঝড়টি
বন্দরকে ডান দিকে রেখে উপকূল অতিক্রম করতে পারে। এবং 10-এর ক্ষেত্রেও কিন্তু সিমিলারিটিস হচ্ছে কিলোমিটারের দিক থেকে একটানা ঘন্টায় 89 কিলোমিটার বা তার ঊর্ধ্বে হতে পারে। প্রচন্ড ঝড়টি বন্দরের উপর দিয়ে বা নিকট দিয়ে উপকূল অতিক্রম করতে পারে বা করবে। আচ্ছা, এই যে আমরা ধরেন বাম ডান উপর দিয়ে প্রবাহিত হবে বা উপকূল অতিক্রম করবে, এইটা আসলে মানুষের মধ্যে এক ধরনের কমপ্লেক্সিটি তৈরি করে কিনা, জটিলতা তৈরি করে কিনা? হ্যাঁ, কনফিউশনের কিছু সৃষ্টি আসলে হতে পারে, কিন্তু এটা আসলে একটা খুব ইন্টারেস্টিং একটা ফিচার। হ্যাঁ, আমাদের বে অফ বেঙ্গলে যখন এই সাইক্লোন গুলো ফরমেশন হয়, এবং আমি যে শুরুতে যেটা বলছিলাম যে কেন বেশি ডেভাস্টেটিং হয়, কেন বেশি তীব্রতা হয়, তো তার 1 নম্বর কারণ হচ্ছে এই যে ঘূর্ণন দিকের পরিবর্তন, চেঞ্জ, এবং এটাকে একটা টার্মে তারা বলে, সেটা হচ্ছে রিকার্ভেচার। এটা খুবই একটা ইউনিক একটা জিনিস। এবং যদি এটা আমি খুব সহজভাবে যদি বলি, তাহলে আমাদের বে অফ বেঙ্গলে যখন একটা ট্রপিক্যাল সাইক্লোন ফর্ম করে, তখন এক্সপেকটেশন হচ্ছে, ডিপেন্ডিং অন দ্য রিসার্চ অ্যান্ড প্রিভিয়াস যে ঘটনাগুলো ঘটেছে, তো এক্সপেকটেশন হচ্ছে যে এই ঘূর্ণিঝড়গুলো ঘুরতে ঘুরতে ধীরে ধীরে বে অফ বেঙ্গলে ওয়েস্টের দিকে যাবে, পশ্চিম দিকে যাবে। কিন্তু দেখা যায় যে ওয়েস্টের দিকে না গিয়ে একটা পর্যায়ে ল্যান্ডের কাছাকাছি যখন আসে, সে তখন ইস্টের দিকে ঘুরে যায়, বা নর্থ ওয়েস্টে যায় বা ইস্টে যায়। মানে অর্থাৎ ওয়েস্টের দিকে না যে সে মানে কি বলবো, পশ্চিমে না যে পূর্ব দিকে, এই যে দিক পরিবর্তন, হঠাৎ একটা দিক পরিবর্তন করে সে। এবং এই দিক পরিবর্তন কারণেই দেখা যাচ্ছে যে আমরা এই ডান বামের যে বিষয়টা বলি, হ্যাঁ, যে এই সিগন্যালের নাম্বারের তীব্রতার উপর ভিত্তি করে, যে যদি আরো বেশি তীব্র ঝড় হয়, যদি আরো বেশি কাছে আসে, তখন দেখা যায় হঠাৎ সে দিক পরিবর্তন করে। এবং এটা খুবই ন্যাচারাল একটা, ইউনিক একটা, এবং কি বলবো, স্পেশাল একটা ফেনোমেনা, যেটা এখনো সায়েন্টিস্টরা ব্যাখ্যা করতে পারেন না যে এক্স্যাক্টলি কেন হয়, বাট এটা হয়। এবং এটা এই রিকার্ভেচার নিয়ে অনেকে দেখা যায় যে অনেক পিএইচডি হচ্ছে এই বিষয় নিয়ে, যে রিকার্ভেচার কেন হচ্ছে। এই রিকার্ভেচারটা সব জায়গায় দেখাও যায় না, বে অফ বেঙ্গলে আমরা এটা দেখি যে ঘূর্ণিঝড়গুলো যখন অ্যাপ্রক্সিমেটলি ল্যান্ডের কাছাকাছি এসে গেছে, তখন ওয়েস্টের দিকে না যে, যদিও তার ওয়েস্টের দিকে যাওয়ার কথা, সে দেখা যায় নর্থ ওয়েস্ট, এমনকি ইস্ট ওয়েস্ট চলে যায়, মানে ইস্টের দিকে চলে যায়। তো এই কারণে এই বিষয়গুলা, যদিও সাধারণ জনগণরা এই বিষয়গুলো কনসিডার করেন না, কিন্তু এগুলোকে কনসিডার করেই দেখা যাচ্ছে ওয়ার্নিং গুলা তৈরি করা। তো সেই জন্যই আমাদের বলতে হয় বা এই পরিবর্তনগুলো আনতে হয়। হচ্ছে যে প্রচন্ড ঘূর্ণিঝড়টি বন্দরকে ডান দিকে রেখে উপকূল অতিক্রম করবে, এটা হচ্ছে 8 নম্বর মহাবিপদ সংকেত। এবং 9 নম্বরের ক্ষেত্রে বলা হচ্ছে ঘূর্ণিঝড়টি ডান দিকে, মানে বন্দরকে ডান দিকে রেখে উপকূল অতিক্রম করবে। বা আমি যে অবস্থানে এই মুহূর্তে আছি সেটাকে লক্ষ্য করে সাধারণ জনগণের জন্য সবসময় বোঝা সম্ভব হয়ে উঠে কিনা? সম্ভব হয়ে যদি না উঠে, সেক্ষেত্রে আমাদের এই যে ভলান্টিয়ার্সরা আছে, তারা হেল্প করতে পারবেন, যে এখানে আমরা কি, এখানে ওই ওয়ার্নিং এর ক্ষেত্রে আসলে ডান বাম বাঁচিয়ে আমরা যে কোন দিকে দৌড় দেওয়া দরকার। আমি বলবো না যে সবার পক্ষেই যে এটা মানে 100% বোঝা সবসময় যে সম্ভব, সেটা আমি বলবো না। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে মানুষ ওই সময় কিন্তু প্যানিকও হয়ে যায়, হ্যাঁ, একটা চাপের মধ্যে থাকে, অলরেডি একটা ঝড় আসতেছে, সো তাকে একটা নিরাপদে সব জায়গায় যেতে হবে, সো ওই মুহূর্তে এত কিছু হয়তো মাথায় কাজ নাও করতে পারে, এটা খুবই স্বাভাবিক, হতেই পারে। তো সেখানেই আমাদের সাহায্যের প্রয়োজন হবে, এবং সেখানেই আমাদের নিরাপত্তার কথা বলছিলেন। আমি একটু জানতে চাইবো যে আমরা ব্যক্তিগত সুরক্ষার জন্য, পরিবারের সুরক্ষার জন্য, সমাজের সুরক্ষার জন্য, বা আমাদের সম্পত্তির সুরক্ষার জন্য, রক্ষণাবেক্ষণের জন্য, তো আমাদের কি ধরনের উদ্যোগ ব্যক্তিগত জায়গা থেকে বা পারিবারিক জায়গা থেকে কি ধরনের উদ্যোগ নেওয়া যেতে পারে বলে আপনি মনে করেন? আমি মনে করি, যদি আমি উপকূল অঞ্চলে বাস করি, যদি আমি উপকূল অঞ্চলে যেখানে এই ধরনের কোনো একটা দুর্যোগের সম্মুখীন হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে, সেই ক্ষেত্রে মানে স্পেশাল ভাবে, আমি বলবো না যে অন্যদের দরকার নেই, বাট স্পেশালি যারা কোস্টাল বেল্টে যারা থাকেন, তাদের ক্ষেত্রে আমি বলবো যে একদম ছোটবেলা থেকেই পরিবারের সদস্যদের এই বিষয়ে একটা বেসিক যে আন্ডারস্ট্যান্ডিং, সেটা তৈরি করা যদি সম্ভব হয়, খুব ভালো হয়।
এবং দেখা যেতে পারে যে যদি পরিবারের সদস্যদের ভিতরে যদি আগে থেকে এক ধরনের প্ল্যানিং থাকে যে যদি একটা সাইক্লোন আঘাত হানে তখন আমরা কি ধরনের পদক্ষেপ নিতে পারি এবং কোন পয়েন্টে একটা পয়েন্ট তাদের থাকতে পারে থ্রেশহোল্ড পয়েন্ট, যেখানে এই পয়েন্টটা ক্রস করলে আমি এই বাসাটা ছেড়ে নিরাপদ শেল্টারে যাব এবং আমি আমার সঞ্চয় রাখবো সারা বছরের একটা 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 মানে সাইক্লোনের দুর্যোগ মোকাবেলার জন্য একটা আলাদা সঞ্চয় আমি রাখতে পারি, যেটা দিয়ে আমি ওই সময় কাজে লাগাতে পারি। এবং দেখা যেতে পারে যে আমি কিছু নানা ধরনের এখানে প্রস্তুতি আগে থেকে যদি থাকে সেক্ষেত্রে সেটা পরিবারকে সাহায্য করবে ওই দুর্যোগময় সময়ে পার করার জন্য। যেমন খুবই আমি জানি এসব বিষয়ে সচেতনতামূলক অনেক প্রোগ্রাম অলরেডি নিশ্চয়ই আছে সরকারের, যে সাইক্লোন হবার পূর্বে যেমন বন্যার ক্ষেত্রে আমরা আমাদের আছে যে বন্যা হওয়ার পূর্বে আমরা কিভাবে প্রস্তুত হতে পারি। আমরা এখানে কিছু সঞ্চয় থাকতে পারে, আমাদের এখানে কিছু শুকনো খাবার, ম্যাচ, টর্চ এগুলো আমি আলাদা রাখতে পারি। তারপরে আমাদের এই যে ওয়ার্নিং যে ধাপগুলা রয়েছে, ওয়ার্নিং ধাপগুলো আমাদের বোঝা এবং এই অনুযায়ী কোন ওয়ার্নিং এ আমাদের কি প্ল্যান, একটা প্ল্যান যদি থাকে, হ্যাঁ, তাহলে সেই প্ল্যান এবং সেই প্ল্যানটা যদি সবাই জানে এবং বুঝে, তাহলে কিন্তু ওই পরিবার কিন্তু কি হবে না, হঠাৎ করে শকড হবে না এবং প্যানিক হবে না, এবং তারা ঠান্ডা মাথায় তাদের পদক্ষেপটা নিতে পারবে যে আমাদের প্রত্যেককে নিরাপদ করার জন্য, এই সাইক্লোনের হাত থেকে বাঁচার জন্য এই হচ্ছে আমার প্ল্যান, এই হচ্ছে আমার প্রস্তুতি, এই হচ্ছে আমার সঞ্চয় বা আলাদা রিসোর্স যদি পসিবল হয়। তো সব মিলিয়ে তারা তখন সহজভাবে কম প্রেসারে জিনিসটাকে হ্যান্ডেল করতে পারবে। দীর্ঘমেয়াদী পরিকল্পনা একটা দীর্ঘমেয়াদী থাকতে হবে এবং এটা মানে হঠাৎ করে করলে হবে না, এটা দীর্ঘমেয়াদী হতে হবে। এবং এখানে তাদের শুধুমাত্র কি বলবো, এখানে এডুকেশন সিস্টেমেও একটা আমি মনে করি যে একটা রোল প্লে করতে পারে, বিশেষ করে শিশুদের বা কিশোরদের বা অল্প বয়সী ছেলে মেয়েদের, তাদের মধ্যে যে বেসিক আন্ডারস্ট্যান্ডিং তৈরি করা। কারণ দেখা যায় যে তারাও তখন তাদের বাবা মাদের তখন আরো বুঝিয়ে বলতে পারে, তো সেখান থেকেও বিষয়টা আসতে পারে। ধন্যবাদ ম্যাডাম, আমাদের সঙ্গে দীর্ঘ সময় ধরে আপনি যুক্ত আছেন। আমরা একেবারে শেষের দিকে চলে আসি। আমরা একটু জানতে চাইবো যে আপনি মূলত যেহেতু কাজ করেন এক্সট্রিম ওয়েদার ইভেন্টস নিয়ে, তো আমাদের আসলে সাইক্লোন সম্পর্কে জানা, বিশেষ করে যারা আমরা এখন দেখছি যে বাংলাদেশে ট্যুরিজম ইন্ডাস্ট্রি বেশ ডেভেলপ করছে। বিভিন্ন সময় আমরা দক্ষিণে, অর্থাৎ আমরা দক্ষিণাঞ্চল বিশেষ করে আমরা যেরকম বরিশালে বলেন বা খুলনাতে বলেন, আবার ওদিকে আমরা চিটং এর দিকে আমরা রেগুলার বিভিন্ন সময় বেড়াতে যাই, আমাদের ভ্রমণ করতে যাই। তো একজন ভ্রমণকারীর জন্য দুর্যোগের বার্তা জানার প্রয়োজনীয়তাকে আপনি কিভাবে দেখেন, এটা বলেই আমরা আজকের আলোচনা এখানেই শেষ করব। হ্যাঁ, এটা অবশ্য আমিও খেয়াল করেছি। এটা যখন আমরা স্টুডেন্ট ছিলাম, আজ থেকে বেশ কয়েক বছর আগের কথা, তখন এতটা বেশি ট্যুরিজম ডেভেলপ করেনি আমাদের উপকূলীয় অঞ্চলে বা চিটাগাং অঞ্চলে বা বান্দরবন, সিলেটটা উত্তরে হয়ে যায়, যাই হোক, উপকূলীয় অঞ্চলে কক্সবাজার এইসব দিকে দেখা যাচ্ছে এখন আমাদের ইন্টারন্যাশনাল ট্যুরিজমের কথা নয়, বাট ন্যাশনাল যে ট্যুরিজম, আমরা নিজেরাও ঘর থেকে বের হয়ে নিয়মিতই বেড়াতে যাচ্ছি। তো সেক্ষেত্রে আমার যেটা মনে হয় এটা একটা স্টার্টিং পয়েন্ট হতে পারে, যে যখন এই টুরিস্ট বাসগুলো যখন যায় বা যে কোনো ভেহিকেলে, ট্রেনে হোক, বাসে হোক, প্লেনে হোক, যখন যাওয়া হয় তখন অ্যাজ এ ট্যুরিস্ট আমার মনে হয় যে সেখান থেকেই তাকে কিন্তু একটা লিফলেট দেওয়া যেতে পারে বা একটা তথ্য কণিকা দেওয়া যেতে পারে, যে যদি সেটা দুর্যোগ প্রবণতার সিজন হয়ে থাকে। কারণ আমরা জানি একটা সিজনালিটি, আমরা জানি যে কখন হয় বেশি ঝড় বা কখন কম হয় বা কখন ল্যান্ডস্লাইড হয়, বৃষ্টি হয়। তো এই বিষয়গুলো যেহেতু আগে থেকে জানা আছে, সেই বিভিন্ন ধরনের দুর্যোগের সময় সিজনালিটি অনুযায়ী ছোট ছোট তথ্য কণিকা বা লিফলেট তাদেরকে দেওয়া যেতে পারে। এবং আমি মনে করি তারা যে বিভিন্ন হোটেলে যেখানে থাকে সেখানে তারা যদি রিস্ক থাকে তাহলে সেক্ষেত্রে তাদেরকে হয়তো বা ইমার্জেন্সি কিট তারা প্রোভাইড করতে পারে। তো এই বিষয়গুলো আমি মনে করি ট্যুরিস্টদেরকে কিন্তু আরো বেশি উৎসাহিত করবে, কারণ তারা তখন রিয়েলাইজ করবে যে আমি যখন বেড়াতে যাচ্ছি তখন আমি ওখানে শুধু আমার
মানে নিজের রিস্কে নয়, বরং ওখানে যারা যেই ওয়ে দিয়ে আমি যাচ্ছি, যেখানে থাকছি, সেখানে সবাই এ বিষয়ে সচেতন এবং তারা আমাকে সাহায্য করার জন্য প্রস্তুত। এবং প্রয়োজনীয় যে আমার তথ্য দরকার, আমার প্রয়োজনীয় যে সাবধানতা অবলম্বনকারী উপাদান দরকার, সেগুলো যদি আমি তাদের কাছ থেকে পাই তাহলে আমি অনেকটা নিরাপদ বোধ করবো। তো সেইগুলো ছোট ছোট বিষয়, কিন্তু এখানে কিন্তু এই ছোট ছোট বিষয়গুলোই অনেকখানি আমাদের মেন্টালি, ফিজিক্যালি, ইকোনমিক্যালি আমাদের অনেকখানি কিন্তু সেফ ফিল করাবে। তো এই বিষয়গুলো করা যেতে পারে। আর অবশ্যই যাওয়ার আগে ওয়েদার চেক করে নেওয়া। এখন তো গুগলে আমরা ওয়েদার ম্যাপ দেখতে পারি, বা আসলে টেকনোলজি অনেক বেশি অ্যাডভান্স হয়ে গেছে। এখন আমি একটা ক্লিকেই জানতে পারি যে আগামী 7 দিনের সম্ভাব্য, নট শিওর বাট সম্ভাব্য ওয়েদারটা কি। যদি দেখি যে ওয়েদারে কোনো দুর্যোগময় অবস্থা সৃষ্টির সম্ভাবনা রয়েছে, বেশি সম্ভাবনা রয়েছে, মোর দেন 50%, তাহলে আমাকে পার্সোনালি আসলে একটু চিন্তা করে দেখা উচিত যে এই মুহূর্তে আমার সেন্ট মার্টিনে যাওয়া কতটা ঠিক হবে, কতটা উচিত হবে। তো নিজের কিছু জাজমেন্ট এখানে আসলে রাখা উচিত হবে এবং আন্ডারস্ট্যান্ডিং রাখা উচিত হবে, সচেতন হতে হবে। এবং এই তথ্যগুলো কিন্তু এখন অনেক বেশি অ্যাক্সেসিবল, আমি বলবো যে অনেক সহজভাবেই আমরা পেতে পারি। ইচ্ছাটা থাকতে হবে এবং আমাদের সাবধানতার আগে আমার সাবধান হওয়ার প্রয়োজনীয়তা কতটুকু আছে আমি নিজেই কিন্তু অ্যাসেস করতে পারি। অ্যাজ এ টুরিস্ট আমার মনে হয় সেটাও তাদের করা উচিত হবে। শুধুমাত্র পরে বললে হবে না যে হঠাৎ ঝড় চলে আসলো, আমি আমার এই হলো সেই হলো, বা আমি জানলাম না, আমাকে কেউ জানালো না। আমার নিজে থেকেও কিন্তু সাবধান হওয়ার উপায় রয়েছে। তো সেটা নিজ দায়িত্বেও কিছু করতে হবে এবং আমরা সাহায্য সহযোগিতা অবশ্যই, এই যে বিভিন্ন ভাবে আমি বললাম যে ট্রাভেল এজেন্সি গুলো, হোটেল গুলো এবং সরকার থেকে তো করা হচ্ছেই, বা লোকাল যে অথরিটি তারা তো করেই, অবশ্যই করে। তার সাথে সাথে এরাও যদি করে সেটাও একটা গুড, একটা পজিটিভ মেসেজ যায় ফর দ্য টুরিস্ট ইন ট্যুরিজম। নিজের প্রোটেকশনটা নিজে চিন্তা করা, তারপরে আমরা অন্যদের উপরে নির্ভর করতে পারি। নিজেরা সচেতন না হয়ে তাহলে অন্যদের উপরে আমরা দায়ভার চাপিয়ে আসলে সবসময় দিতেও পারি না। হ্যাঁ, কারণ ক্ষতিটা কিন্তু আমারই হবে যদি হয়, সো আমারই একটু চিন্তা করা উচিত। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমাদের সঙ্গে এতক্ষণ ধরে যুক্ত ছিলেন ডক্টর রুকসানা হক রিমি, অ্যাসোসিয়েট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট, মাওলানা ভাসানী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন আমাদুল হক, ডিরেক্টর, অ্যাডমিন, সাইক্লোন প্রিপেয়ারনেস প্রোগ্রাম। আপনাদের দুজনকে আবারও অনেক ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞ জানাচ্ছি, এবং অন্য কোনো সময়ে অন্য কোনো বিষয় নিয়ে আবার আপনাদেরকে সঙ্গে নিয়ে আবারও হাজির হব। দর্শক, আমরা পরবর্তী শুক্রবারে অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে হাজির হব, এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও আহ্বান জানাচ্ছি, দুর্যোগ জানুন, এবং তাহলে আমরা আমাদের নিজেদের ঝুঁকিগুলো যদি জানতে পারি, দুর্যোগ সম্পর্কে জানতে পারি, তাহলে আমাদের ঝুঁকি কমাতে আমরা সক্ষম হব। আজকের মতো তাহলে এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।